আধুনিক প্রযুক্তি এবং গোপন শক্তি। বারমুডা ট্রায়াঙ্গেলে লুকায়িত যে গোপন শক্তির কথা জন কিরস্টই উল্লেখ করেছেন তা প্রায় সকল গবেষক ও বিজ্ঞানী মেনে নিয়েছেন। সুতরাং আমরাও যদি মেনে নেই যে হ্যাঁ, ওই এলাকায় আসলেই এমন বিশেষ গোপন শক্তি বিদ্যমান যা বিশাল আকারের জাহাজগুলিকে ডুবিয়ে দেয় এবং আকাশের উড়ন্ত প্লেনগুলিকে টেনে পানির ভেতরে নিয়ে যায়, তারপরেও একটি প্রশ্ন বাকি থেকে যায়, ওই গোপন শক্তি কি সুসংগঠিত নাকি না? অর্থাৎ কেউ কি এটাকে কন্ট্রোল করছে নাকি কন্ট্রোলের বাইরে? যদি সুসংগঠিত না হয় তবে তো ওই এলাকার উপর স্যাটেলাইট অকেজো হয়ে যাওয়ার কথা। কেননা এত বড় ম্যাগনেটিক ময়দানের উপর স্যাটেলাইট কাজ না করাই উচিত, অথচ এমনটি নয়। ওই এলাকার উপর সহস্র স্যাটেলাইট কাজ করছে, কখনো কোনোরূপ সমস্যার রিপোর্ট পাওয়া যায়নি। তবে কোনো সময় এমন হয়েছে যে স্যাটেলাইট কিছু কিছু ঘটনার ভিডিও ধারণ করে ফেলেছে, কিন্তু পর্দায় ছবি সাদা ছিল, অর্থাৎ ভিডিও ওঠেনি। এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাইদের উদ্দেশ্যে আবেদন, বন্ধুগণ, আপনি আপনার কম্পিউটারের হার্ড ডিস্কের উপর অতিরিক্ত ভরসা করবেন না, যাতে এমনটি না হয় যে আপনি সকল তথ্য হার্ড ডিস্কে রেখে নিশ্চিত হয়ে গেছেন, অতঃপর কোনো দিন দরকারি কোনো বিষয় জানার জন্য আপনার কম্পিউটার অন করে দেখেন উইন্ডোজের পরিবর্তে স্ক্রিনে শুধু আকাশের তারকা জ্বলজ্বল করছে। তাই সাথীগণ, নিজের সকল ডাটা কালির কলমের লিখে বা প্রিন্ট করে নিজের হেফাজতে রাখবেন, তাহলে আগামীকাল আর পস্তানো লাগবে না। এরই ভিত্তিতে ল্যাঙ্গেফেট কলেজের সুদক্ষ প্রকৃতিবিজ্ঞানী প্রফেসর ওয়াইনমিট জিন বলেন, যদি এ ধরনের ম্যাগনেটিক পাওয়ার 800 কিলোমিটার উপর পর্যন্ত ভিডিওকে সাদা বানিয়ে ফেলে, তাহলে অবশ্যই ওই এরিয়ায় চলিত সকল বিমানের চলাচলে বাধা আসার কথা। কেননা এ ধরনের ম্যাগনেটিক শক্তি তার এরিয়ায় বিমানকে উল্টিয়ে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এমনটি হচ্ছে না, আর এটাই ওখানে কোনো অজানা রহস্যময় কোনো গোপন শক্তির অস্তিত্বের দিকে ইঙ্গিত করে, যা থেকে আমরা স্বভাবতই সম্পূর্ণ বেখবর ও উদাসীন রয়েছি। দ্বিতীয় কথা, যদি ম্যাগনেটিক শক্তির ফলে এ ধরনের জাহাজ ডুবে যাওয়া এবং বিমান গায়েবের ঘটনা ঘটত, তবে ওই এলাকা দিয়ে অতিক্রমকারী সকল বস্তুই দুর্ঘটনার শিকার হতো। কিন্তু এমনটি হয়নি, বরং দুর্ঘটনা বিশেষ সময় বা বিশেষ বাহন বা বিশেষ ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে করা হয়েছে। যদি আপনি এ কথা মেনে নিতে কুণ্ঠাবোধ করেন, তাহলে এই ব্যাখ্যাটির অর্থাৎ এই ঘটনাটির ব্যাখ্যা আপনি কি দিবেন? আমার সেলস নামক জাহাজটি 1972 সালের শুরুর দিকে কোনোরূপ যান্ত্রিক দুর্ঘটনা ছাড়াই হঠাৎ গায়েব হয়ে যায়। গায়েব হওয়ার স্থানে চিরুনি অভিযান চালিয়েও জাহাজের কোনো হদিস খুঁজে পায়নি। এর কয়েক মাস পর জাহাজটি সমুদ্র পৃষ্ঠে ভাসমান দেখা যায়। অনুরূপ ঘটনা লাদাহামা নামক জাহাজের সাথেও হয়েছে। কোনো মতামত কি এই ঘটনার ব্যাখ্যা দিতে পারে? জাহাজটি যদি প্রচণ্ড তুফান বা ম্যাগনেটিক শক্তির কবলে পড়ত, তাহলে তো পরবর্তীতে তার কোনো অস্তিত্বই না থাকার কথা। বিপরীতে জাহাজটি সম্পূর্ণ সঠিক অবস্থায় ছিল, ভেতরের সকল মেশিনও স্টার্ট অবস্থায় ছিল, ইঞ্জিনও ফিট ছিল এবং যথেষ্ট পরিমাণ পেট্রোলও তাতে মজুদ ছিল। আপনি বলতে পারেন, হতে পারে কোনো জলদস্যু তা গুম করেছিল। তাই যদি হয়, তবে ক্যাপ্টেনের কামরায় আলমারিতে রাখা মূল্যবান হীরা জহর আর দামি দামি জিনিসপত্র সাথে নিয়ে গেল না কেন? তবে জাহাজের সকল যাত্রী গায়েব ছিল। এটা আবার কেমন ডাকাত যাত্রীদেরকে সাথে নিয়ে যায়, বিনিময়ে কারো কাছে ফোনে কোনো টাকা পয়সাও চায় না। এর থেকেও আশ্চর্য বিষয়, কয়েক মাস পানির নিচে ডুবে থাকার পরেও জাহাজটি কি করে সঠিক অবস্থায় সমুদ্র পৃষ্ঠে এসে গেল? যদি এই গোপন শক্তি সুসংগঠিত নাই হয়ে থাকে, তাহলে এই দুর্ঘটনার কবলে পড়া প্লেনগুলিকে কখনো কেউ সমুদ্র পতিত হতে দেখল না কেন? পাইলট এয়ারপোর্ট অফিসে কোনো জরুরি বার্তা প্রেরণ করতে পারল না কেন? বিমানের কোনো হদিস পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু কেন? আরও আশ্চর্য, কখনো যাত্রী গায়েব, জাহাজ তীরে দণ্ডায়মান।
আর কখনো জাহাজ গুম, যাত্রীগণ বিনা জাহাজে উপস্থিত, বলতে পারে না তারা কিভাবে তীরে পৌঁছেছে। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভালো করে স্মরণ রাখা দরকার যে বারমুডা ট্রায়াঙ্গেল এবং শয়তানি সমুদ্রে গায়েব হওয়া মালবাহী জাহাজগুলির মধ্যে অধিকাংশই সেনাবাহিনীদের ব্যবহৃত আসবাব ও রসদে ভরপুর ছিল। তাছাড়া যে সকল মানুষকে গুম করা হয়েছে তারাও যুগের সুদক্ষ ও পারদর্শী লোক ছিল। সুতরাং এ কথা মানা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই যে ওই এলাকায় অবশ্যই কোনো গোপন শক্তি বিদ্যমান, যারা এই ম্যাগনেটিক পাওয়ারকে তাদের প্রয়োজন অনুপাতে ব্যবহার করছে এবং এই বিষয়ে পুরোপুরি কন্ট্রোলিং ক্ষমতা অর্জন করেছে। কে সেই ব্যক্তি? এই অসাধারণ ক্ষমতা সম্পন্ন শক্তিকে সুসংগঠিত করে ব্যবহার করছে কে? কোন সে শক্তি যারা একে এতই আয়ত্তাধীন করেছে যে আকাশের উড়ন্ত বিমানকে পর্যন্ত মুহূর্তের মধ্যে গায়েব করে ফেলে, অথবা আধুনিক বিমানগুলির ভেতরে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনগুলো জ্যাম করে দেয়? ওই এলাকার উপরে থাকা স্যাটেলাইট ক্যামেরা বা গবেষণার কাজে নিয়োজিত প্লেন থেকে যদি কোনো ফটো বা ভিডিও ধারণ করা হয় তাহলে ছবির ফিল্ম সাদা থাকে কেন? অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে বিদ্যমান গোপন শক্তি এতই অত্যাধুনিক প্রযুক্তির মালিক হয়ে গেছে যে দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক স্যাটেলাইট ক্যামেরাকে তারা 1000 কিলোমিটার দূর থেকে অক্ষম করে দিতে সক্ষম। এমনই একটি প্রশ্নমূলক রচনা তৈরি করেছেন বারমুডার উপর গবেষণাকারী প্রফেসর হেরভেল্ডাইল ডিউস, যার শিরোনাম লিখেছেন দ্রুত শক্তিসম্পন্ন এই বিষয়গুলো সত্য ও বাস্তব, কিন্তু এগুলো আসে কোত্থেকে? গ্র্যাভিটি পালসেস কনফার্ম, বাট হোয়ার ডু দে কাম ফ্রম? তাহলে কি আমাদের পরিচিত বিশ্ব এবং বর্তমান বিজ্ঞানীগণ ব্যতীত বিশ্বেরই কোনো এক গোপন শক্তি সায়েন্স ও টেকনোলজিতে বহু উন্নতির শিখরে পৌঁছে গেছে? 2-3 বছর পূর্বে থেকেই কি এই শক্তি বারমুডা ট্রায়াঙ্গেলের অভ্যন্তরে বিদ্যমান? এই অসম্ভব ক্ষমতা সম্পন্ন বস্তু থেকেই কি দ্রুতগতির ফ্লাইং সসার্স বাহনগুলো তৈরি করা হয়েছে? বারমুডা ট্রায়াঙ্গেল অজানা এক গোপন আস্তানা। ফ্লাইং সসার্স বেশিরভাগ সময়ই ট্রায়াঙ্গেলের এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। পাশাপাশি আগুনের বড় বড় গোলা, সাদা আলোকোজ্জ্বল মেঘ এবং ফ্লাইং অবজেক্টগুলিকে ট্রায়াঙ্গেলের সমুদ্রে প্রবেশ হতে দেখা গেছে। এছাড়াও অজানা অপরিচিত প্লেন আকাশ থেকে ওখানকার সমুদ্রে এমনভাবে প্রবেশ করতে দেখা গেছে যে যেমন সমুদ্র নেয় বরং রানওয়েতে লেন করছে। যদি আপনি মেঘগুলো দেখেন, তার এক অংশ আকাশের বহু উঁচুই আর অন্য অংশ বারমুডার পানিতে প্রবেশ করছে, অথবা আগুনের বড় বড় গোলা আকাশে উড়ছে বা কারো পিছু পিছু তাড়া করছে। এই দৃশ্য দেখে আপনি এর ব্যাখ্যা কি দেবেন? এভাবেই বড় বড় প্লেন হাজারো লোকের সামনে, চোখের সামনে দিয়ে সমুদ্রের ভেতরে প্রবেশ করছে। অবস্থা দৃষ্টে মনে হয় ওখানে গমনের উদ্দেশ্যে তাদের সমুদ্রে রাস্তা তৈরি করা হয়েছে। কুইন এলিজাবেথ প্রথম নামক জাহাজে উপস্থিত জন সিন্ডারের বর্ণনা। আমি কুইন এলিজাবেথ প্রথম জাহাজে করে নাসা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বারমুডা ট্রায়াঙ্গেলের এলাকা দিয়ে যাচ্ছিলাম। আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং নীরব ছিল। ভোরবেলা ছাদে দাঁড়িয়ে এক বন্ধুকে নিয়ে আমি কফি পান করছিলাম। হঠাৎ ছোট্ট একটি প্লেন আমার দৃষ্টিগোচর হলো। প্লেনটি 200 গজ দূরে 200 ফিট উপর থেকে অবতরণের উদ্দেশ্যে সোজা আমাদের দিকে আসছিল। আমার বন্ধু সিডনিকে আমি এদিকে মনোনিবেশ করালাম। অতঃপর প্লেনটি আমাদের থেকে 75 গজ দূরে জাহাজের অতি নিকটেই চুপিসারে সমুদ্রের ভিতরে প্রবেশ করে গেল। প্লেন পতিত হওয়ার কোনো শব্দ পর্যন্ত শোনা যায়নি এবং পানিরও কোনো আওয়াজ বা নড়াচড়া পরিলক্ষিত হয়নি। মনে হচ্ছিল যে ওই প্লেনটির জন্য সমুদ্রের মুখ খোলা ছিল। আমি সিডনিকে ওখানে রেখে সোজা তদন্ত অফিসারকে এর সংবাদ দেওয়ার জন্য উনার কাছে চলে গেলাম। উনি জাহাজের মোড় ঘুরিয়ে ওই স্থানে আসলেন এবং তদন্তের জন্য একটি ছোট নৌকাও পানিতে নামালেন, কিন্তু ওখানে কোনোই চিহ্ন বা তেলের নিদর্শন ছিল না। স্পষ্টতই বোঝা যায় যে প্লেনটি কোনো দুর্ঘটনার শিকার হয়নি। অন্যথায় প্লেনের ভেতরে বিদ্যমান তেল পানির উপরিভাগে অবশ্যই পরিলক্ষিত হওয়ার কথা ছিল। আরও আশ্চর্যের ব্যাপার, পতিত হওয়ার সময় পানিতে কোনো শব্দ হলো না কেন, বা পানি উতলে উঠল না কেন?
পানির ভেতরে প্লেন প্রবেশ করার আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ফ্লোরিডার উপকূলে ঘটেছে, যা 1953 সালের 27শে ফেব্রুয়ারি সকালবেলায় উপকূলে উপস্থিত সব জনসাধারণই নিজ চোখে প্রত্যক্ষ করেছে। প্লেনটি তীরের 100 গজ দূরে ছিল। তৎক্ষণাৎ কোস্টগার্ড এবং ওখানে নিয়োজিত নিরাপত্তা বাহিনী দুর্ঘটনার স্থানে বহু খোঁজাখুঁজির পরও কোনো সুরাহা বের করতে সক্ষম হয়নি। তেলেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি। আরও চিন্তার বিষয় যে আশপাশের এয়ারপোর্টগুলিতে তখনই যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোথাও কোনো প্লেন গুম হওয়ার খবর জানা যায়নি। তাহলে প্লেনটি কার ছিল, কোত্থেকে এসেছিল এবং এত নীরবে বারমুডা ট্রায়াঙ্গেলের সমুদ্রে সে কার কাছে চলে গেল? আগুনের গোলা এবং ট্রায়াঙ্গেল। আগুনের গোলা, সাদা উজ্জ্বল মেঘ এবং ফ্লাইং সসার্স, এগুলোতে যদি গভীরভাবে লক্ষ্য করা হয় তবে সবগুলোকে একই পর্যায়ের বিষয় মনে হয়। এমন মনে হয় যে ফ্লাইং সসার্সগুলিকে লুকানোর জন্য এ ধরনের সাদা উজ্জ্বল মেঘ এবং জ্যোতি আণবিক শক্তির মাধ্যমে অভিনব পদ্ধতিতে তৈরি করা হয়। বারমুডার পানিতে আগুনের বিশাল বিশাল গোলা প্রবেশ করাও প্রসিদ্ধ একটি ব্যাপার। ডব্লিউ.জি. মর্সে এমনই এক পরিস্থিতির শিকার হয়েছিলেন। উনার বর্ণনা মতে 1955 সালের কোনো একদিন আটলান্টিক সিটি নামক জাহাজে কাজ করছিলেন। সময়টা ছিল সকালবেলা। ওয়াচ অফিসার আমার কাছে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ পর হঠাৎ উনি চিৎকার দিয়ে উঠলেন। তখন জাহাজটি উন্মাত্তের মতো এক গোল চত্বরের বলের মতো ঘুরছিল। আমি দেখলাম আগুনের একটি বিরাট গোলা দ্রুত গতিতে আমাদের জাহাজের দিকে আসছিল। আমি ভয়ে ছাদে শুয়ে পড়লাম। এক সাথী আমাকে দেখে তার কাছে টেনে শুইয়ে দিল। ওই আগুনের গোলাটি আমাদের উপর দিয়ে অতিক্রম করে গেল। এরপর আমরা দেখি যে সমুদ্রে ভয়ানক অবস্থায় ঢেউ উতলিয়ে উঠছিল। আমরা দ্রুত দৌড়ে ক্যাপ্টেনের কক্ষে গিয়ে দেখি কম্পাস অর্থাৎ দিক নির্ধারণকারী মেশিন অকেজো হয়ে গেছে। সারাটা পথেই কম্পাস অকেজো অবস্থায় ছিল। বিজলি এবং রহস্যময় মেঘ। বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশে অত্যন্ত উজ্জ্বল সাদা মেঘ এবং রহস্যময় বিজলির মতো বিষয় প্রত্যক্ষ করা গেছে। কলাম্বিস আমেরিকা ভ্রমণকালে এমনই কিছু উজ্জ্বল মেঘ এবং রহস্যময় বিজলির দৃশ্য প্রত্যক্ষ করেছেন। তার লাগেজ ব্যাগ অর্থাৎ ডায়েরি, যা তার নিজের জাহাজ থেকে উদ্ধার হয়েছিল, তাতে লেখা ছিল আগুনের এক ভয়ানক গোলা এবং সমুদ্রপৃষ্ঠে সাদা আলোকোজ্জ্বল কিছু দৃশ্য। গবেষকদের দাবি এটি প্রাকৃতিক কোনো মেঘ নয়, কেননা এই মেঘগুলি সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়ায় স্বচ্ছ আকাশে প্রত্যক্ষ করা গেছে, যেখানে সাধারণ মেঘের কোনো নিদর্শন পর্যন্ত ছিল না। হঠাৎ চোখের সামনে চলে আসে। বারমুডা ট্রায়াঙ্গেলের পানিতে এগুলো উঠানামা করতে দেখা গেছে। এই ভয়ানক মেঘের ভেতরে যদি কোনো প্লেন ঢুকে পড়ে তবে একেও অস্বাভাবিক ও ভয়ানক সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বরং প্লেন এবং জাহাজ এগুলির ভেতরে গায়েব হওয়ার রেকর্ড পর্যন্ত আছে। আপনি ফ্লাইট 19-এর গায়েব হওয়া 5টি প্লেনের একজন পাইলটের সর্বশেষ বার্তাও শুনে এসেছেন, যেখানে সে বলছিল, আমরা সাদা পানির ভেতরে প্রবেশ করতে চলেছি। এই সাদা পানি আসলে উজ্জ্বল মেঘ। এতে প্রবেশ করার পর পাইলটের চোখে আকাশ, জমিন, পানি সবকিছুই গড়বড় হয়ে যায়। ফলে সে দিক নির্ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। জাহাজ ও প্লেনের সকল যান্ত্রিক মেশিন অকেজো হয়ে যায়। পাইলট ও ক্যাপ্টেনের উপর এক অজানা ভীতিকর অবস্থার সৃষ্টি হয়ে যায়। 1964 সালের নভেম্বর মাস, চেক ভিকলে নামক এক পাইলট অ্যান্ড্রুজ থেকে মিয়ামি ট্রেনিং সফরে বিমানের বাম দিকে হঠাৎ এক প্রকার বিজলি প্রকাশ হতে দেখে। প্রকাশ হওয়ার সাথে সাথেই বিমানের সকল যান্ত্রিক মেশিন অকেজো হয়ে যায়। এই ঘটনার পর পাইলট নিজেও এক উজ্জ্বল ঘটনা হয়ে রয়ে যায়। বহু জাহাজ ও সামুদ্রিক যান এ ধরনের সাদা মেঘের খপ্পরে পড়ে চিরদিনের জন্য গায়েব হয়েছে। ক্যাপ্টেন ডন হেনরি, তিনি পর্যন্ত একবার এমন এক রহস্যময় মেঘের আড়ালে ঢাকা পড়েছিলেন। ওই সময় সে তার টাক অর্থাৎ জাহাজকে টেনে নেওয়ার জন্য ব্যবহৃত শক্তিশালী স্টিমবোট দ্বারা একটি জাহাজ টেনে আনছিলেন। ডন হেনরি সাহস হারালেন না। অজানা শক্তির সাথে অনেক টানাটানি করার পর অবশেষে জাহাজটিকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। তার বর্ণনা মতে টাগের সার্বিক বিদ্যুৎ পাওয়ার কোনো অজানা ও রহস্যময় শক্তি যেন চুষে ফেলছিল। তদ্রূপ
এমনই একটি মেঘ সিসনা 72 নামক প্লেনের পিছু নিয়েছিল। চিন্তা করুন, কোনো মেঘ কি কোনো সময় প্লেনের পিছু নেয়? অতঃপর ওই প্লেনটির মেশিনগুলো সাময়িকভাবে অকেজো হয়ে যায় এবং সঠিক রাস্তা থেকে সরে যায়। হঠাৎ পাইলটের মৃত্যু ঘটে। এই ঘটনা স্বয়ং ওই বিমানে উপস্থিত যাত্রী বর্ণনা করেছেন। বুনানজা নামক প্লেন অ্যান্ডোরোসের সীমানা পার হতেই রুইয়ের মতো ঘূর্ণায়মান রহস্যময় মেঘের ভিতরে ঢুকে যায় এবং তার সাথে রেডিও যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর 4 মিনিট পরেই তা পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু পাইলট তখন নিজেকে ফ্লোরিডা আবিষ্কার করে। গ্যাসের সুই পেট্রোলের পরিমাণ পূর্বের পরিমাণ থেকে 25 গ্যালন বেশি দেখাচ্ছিল। যতটুকু ওই সময় প্লেনে মজুদ থাকার কথা ছিল, এটা ওই পরিমাণেই ছিল যতটুকু অ্যান্ডোরোস পর্যন্ত ভ্রমণ করতে দরকার ছিল। তার মানে হচ্ছে বিমানটি ফ্লোরিডা পর্যন্ত যান্ত্রিক শক্তিতে নয়, বরং রহস্যময় মেঘের শক্তিতে পৌঁছেছিল। ব্রিটিশ রেজিমেন্ট মেঘ কোথায় নিয়ে চলল? প্রথম বিশ্বযুদ্ধের সময় গিলিপলির গুরুত্ব কয়েকটি কারণে খুবই প্রসিদ্ধ হয়েছিল। ব্রিটিশ সেনাবাহিনী এবং তুর্কি সেনাবাহিনী পরস্পর মুখোমুখি অবস্থানে ছিল। ঘুমসান যুদ্ধের প্রস্তুতি। কারণ গিলিপলিতে তুরস্ক সৈনিকদের পরাজয় মানেই সারা তুরস্কে সম্পূর্ণভাবে ব্রিটিশদের দখল প্রতিষ্ঠা। ব্রিটিশ সৈনিকেরা বিজয় করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। পূর্ণ বিজয়ের খুব কাছাকাছি পর্যায়ে ছিল। তাছাড়া ওই দিন অর্থাৎ 1915 এর 25শে আগস্ট আকাশও সম্পূর্ণ স্বচ্ছ ও পরিষ্কার ছিল। হঠাৎ এলাকার উপর কিছু মেঘের খণ্ড প্রকাশিত হলো। ওই খণ্ডগুলোর নিচে আরও একটি বিরাট আকারের মেঘখণ্ড ভেসে উঠল, যা ভূমি পর্যন্ত প্রলম্বিত ছিল। মেঘের ওই খণ্ডটি 800 ফিট লম্বা এবং 200 ফিট প্রশস্ত ছিল। বাতাস থাকা সত্ত্বেও মেঘ 6 স্থানে স্থিতিশীল ছিল। ওই সড়কের আগে একটি পাহাড়ি হিল 60 এলাকা ছিল, যেখান থেকে ব্রিটিশ সেনাবাহিনী তুর্কি বাহিনীর উপর আক্রমণ করছিল। অতঃপর একটি ব্রিটিশ রেজিমেন্ট দ্য ফোর্ট নরফোক পাহাড়ে বিদ্যমান রসদপত্র উঠানোর জন্য ওই সড়ক দিয়ে আসছিল। কিছুক্ষণ পর তারা সেই মেঘে ঢুকে পড়ল। যেহেতু মেঘের আকৃতি অন্ধকার প্রকৃতির ছিল, তাই পেছনের সেনারা বুঝতে পারছিল না যে সম্মুখ বাহিনী মেঘের ভেতরে প্রবেশ করেছে। সুতরাং সবাই ধীরে ধীরে ওই মেঘের ভেতরে ঢুকতে লাগলো। পরবর্তীতে তাদের কেউই আর হিল 60 পৌঁছেনি। 1 ঘন্টা পর যখন সর্বশেষ সেনা মেঘে ঢুকে পড়ল, তখন রহস্যময় মেঘ নীরবে তাদের উপর উঠিয়ে নিল। উপরে যে মেঘের খণ্ডটি অন্য অন্য মেঘখণ্ডের সাথে মিশে গেল। অতঃপর সকল মেঘ এদের নিয়ে দ্রুত বুলগেরিয়ার দিকে চলতে লাগলো এবং দেখতে দেখতে সবকিছু চোখের আড়ালে চলে গেল। ওই রেজিমেন্টের ব্যাপারে ধরে নেওয়া হয় যে তারা নিহত হয়ে গেছে বা সকলেই তুর্কিদের হাতে ধরা পড়েছে। কিন্তু পরবর্তীতে তুরস্ক বলেছে যে এমন কোনো রেজিমেন্টের কথা তারা জানেও না। এই রেজিমেন্টে 800 থেকে 4000 সেনা জওয়ান বিদ্যমান ছিল। এত বিশাল পরিমাণ সেনাবাহিনী কোনো নাম নিশানা ছাড়াই গায়েব হয়ে গেল এবং কোনো হদিস পর্যন্ত পাওয়া গেল না যে তারা কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে। ঘটনাটি যদিও বারমুডার বাইরের ঘটনা, কিন্তু তা রহস্যময় মেঘের সাথে সম্পৃক্ত। ঘড়ির টাইম থমকে দেওয়া, টাইম র্যাপ। এ ধরনের রহস্যময় মেঘ ও বিজলি অনেক সময় ঘড়ির টাইমকে গড়বড় করে দেয়। কখনো ফাস্ট পাওয়া গেছে আর কখনো স্লো। যেমন ন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান 10 মিনিটের জন্য রাডার থেকে গায়েব ছিল। পাইলট বলেছে যে সে তখন রহস্যময় বিজলির ভিতরে আটকে গিয়েছিল। রানওয়েতে ল্যান্ড করার পর খবর হয় যে সকল যাত্রীদের ঘড়ি এবং স্বয়ং বিমানের ক্রোনোমিটার ঠিক 10 মিনিট স্লো হয়ে গেছে, অথচ রানওয়েতে অবতরণের আধা ঘন্টা আগেও তার ঘড়ি চেক করেছিল। দ্বিতীয় ঘটনাটি ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমানের উড়ন্ত অবস্থায় হঠাৎ বিমানে একটি ঝটকা লাগে, ফলে সে তার রাস্তা ভুলে যায়। তারপরও বিনা ক্ষয়ক্ষতিতে রানওয়েতে সফলভাবে ল্যান্ড করে। বিমানের কর্মচারী এবং যাত্রীগণ দেখে যে তাদের সবার হাতের ঘড়ির কাঁটাগুলো বন্ধ, আর এটা ওই সময় থেকে শুরু হয়েছিল যখন বিমানটি ঝটকার সম্মুখীন হয়েছিল। বারমুডা ট্রায়াঙ্গেলের উপর সাদা উজ্জ্বল মেঘের ভেতর যে সকল প্লেন বা জাহাজ ঢুকে পড়েছিল, এদের কেউ সময় থমকে যাওয়ার মতো ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। কখনো 10 মিনিট গায়েব, কখনো আধা ঘন্টা পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি।
ঘড়ির টাইম অন্য কোনো দিকে চলে যাওয়ার ব্যাপারে সর্বপ্রথম মন্তব্য পেশ করেছিল আলবার্ট আইনস্টাইন। কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বহুকাল পূর্বেই এর প্রতি ইঙ্গিত করে গেছেন। দাজ্জাল সম্পর্কে হযরত নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে দাজ্জালের পৃথিবীতে অবস্থানের কাল বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সে অর্থাৎ দাজ্জাল দুনিয়াতে 40 দিন অবস্থান করবে। এর প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর অবশিষ্ট দিনগুলি সাধারণ দিনের মতোই হবে। বারমুডা ট্রায়াঙ্গেলে এরকম রহস্যপূর্ণ ঘটনাবলীর ব্যাখ্যা তাহলে কিভাবে দেয়া হবে? এই উজ্জ্বল মেঘই বাকি, যার ভেতরে প্লেন, জাহাজ, এমনকি মানুষ পর্যন্ত গায়েব হয়ে যায়। এর অভ্যন্তরে প্রবেশকারীদের জন্য টাইম থমকে যায় বা অন্য কোনো দিকে সরে যায়। এ ধরনের মেঘ বরাবরই বারমুডার পানিতে প্রবেশ করতে দেখা গেছে। অনেক প্রত্যক্ষদর্শী এবং অনানুষঙ্গিক গবেষকদের দাবি, রহস্যের মায়াজালে বেষ্টিত এই ঘটনাগুলো ফ্লাইং সসার্সের সাথে সম্পৃক্ত। ফ্লাইং সসার্স প্রকাশের সময়ই এ ধরনের ঘটনা সংঘটিত হয় এবং এসব মেঘ, বিজলি, গোলাকৃতির উজ্জ্বল জ্যোতি এবং বড় বড় আগুনের গোলা প্রকৃতপক্ষে ফ্লাইং সসার্সেরই একটি রূপ। তা না হলে ফ্লাইং সসার্সই বাকি, তাহলে ওই গোপন শক্তি ম্যাগনেটিক পাওয়ারের উপর গবেষণা করে ফ্লাইং সসারও তৈরি করে ফেলেছে। ফ্লাইং সসার কি তাহলে মিথ্যা বানোয়াট কল্পকাহিনী নয়? ওই ফ্লাইং সসারে করে ভ্রমণকারীরা, যাদেরকে মহাকাশ প্রাণী বলা হয়, তারা মহাকাশ প্রাণী নয়, বরং আমাদের মতোই মানুষ।